এবং বাংলার মাটিতেও বাংলা পক্ষ তৈরি হয়েছে কারণ বাংলার বাস্তবতা, বাংলায় বাঙালির বাস্তবতা সেই জায়গায় পৌঁছে গেছিল যেখানে বাংলা পক্ষর মতো কিছু একটা তৈরি হতেই হতো। ঠিক আছে? আসামে বাঙালির উপর গণহত্যা ঘটেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সহ্য করতে আবার বাংলার মধ্যে এমন একখানাই প্রাদেশিকতা, বাঙালি বাঙালি কথাটা বলা যাবে না, এটা প্রাদেশিকতা। এটা করতে একটা দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই দমবন্ধ থেকে খোলা হাওয়াটা একদমই পাওয়া যাচ্ছিল না, বরং দম আরোগ্যর মাধ্যমে বাঙালি বলে উঠেছে আমি বাঁচতে চাই। 2018 সালে বাংলা পক্ষ তৈরি হয়েছে, কিন্তু 2018 সালে এই পুরো প্রসেসটায় কোনো দুটো বাঙালি এই পুরো প্রসেসটা দেখেনি। মানে পুরো এই বিজনেস প্রসেসটা হয়েছে নানা স্টেপ যুক্ত, কিন্তু কোনো বাঙালি ছিল না তাতে। এটা হলো, এবং জয় বাংলা এখন স্লোগানটা দেওয়া হলো, লোকজন কিন্তু দেখলাম খুব পজিটিভলি আমাদের তাকাচ্ছে, দেখতে শুরু করলাম আমরা, খুব খুশি। একদিন কিন্তু এই স্লোগানটা সারা বাংলার বাঙালি দেবে, সেদিনই লিখেছিলাম, সেই দিনই লিখেছিলাম। এক, আর এরপরে আমরা এই কলকাতার রানীগঞ্জ থেকে এলো একটা মিটিং এ, কি কেউ কাউকে চেনে না, কোনো তৃণমূল বা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস তাদের সমাধান দিতে পারেনি। ইয়াং ছেলে, সেই ছেলে এখন বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য, সম্রাট কর। ঠিক আছে, বলছি আমি তো রোগা নই কোনো দিক থেকে, ঠিক আছে, কিন্তু আমার থেকেও ডবল ডবল চেহারা সব অবাঙালি, সব তারা নাকি সব এই করছে, এবং এরা নাকি সব কি পাকিস্তান চীন বাংলাদেশ আক্রমণকে এরা নাকি বাঁচাতে যাবে, তাই নিয়ে লাঠি বাটি নিয়ে ঘোরাচ্ছে। মানে একটা জোকসের একটা সীমা আছে, যাই হোক সেটা অন্য কথা। জাতীয় সংগঠনের, এবং তার মধ্যে ধরো এইসব এই পাইয়ে দেবো ওই দিয়ে দেবো, ঠিক আছে, হিন্দু মুসলমান এইসব করা নেই। টিভিতে এবিপি রিপাবলিক এরা এড়িয়ে চলে যাদের, এরকম একখানা সংগঠনের মহাসমাবেশ, ঠিক আছে। নমস্কার, দুর্জয় বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়। গর্গদা, দুর্জয় বাংলায় আপনাকেও স্বাগত জানাই। দুর্জয় বাংলার প্রতিটি দর্শককে বাংলা পক্ষের তরফ থেকে রক্তজবা শুভেচ্ছা জানাই। জয় বাংলা। বাংলা পক্ষের তরফ থেকে রক্তজবা শুভেচ্ছা জানিয়েছেন। আর আজকে আমাদের আলোচনার বিষয়ও সেই বাংলা পক্ষ, অর্থাৎ বাংলা পক্ষ জিনিসটা কি। একটা গণসংগঠন, একটা সংগঠন, বাঙালির সংগঠন আমরা জানি, কিন্তু তার অতীত কি, তার ভবিষ্যৎ কি, আর বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে। কারণ বিধানসভা নির্বাচন রয়েছে সামনেই, আর সেই বিধানসভা নির্বাচনেও একটা প্রাসঙ্গিক জায়গা দখল করে আছে বাংলা পক্ষ। বিভিন্ন ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয় বাংলা পক্ষের দাবি দেওয়াও কিন্তু সামনে আসছে। ফলে নির্বাচনের এই সময়কালে বাংলা পক্ষকে নিয়ে চর্চাও সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি হচ্ছে। এই নিয়েই কথা বলবো। গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক। আহ, এই এই দায়িত্বে তিনি এখন বর্তমানে রয়েছেন। তার কাছ থেকেই জানবো আসলে বাংলা পক্ষ বিষয়টা বা সংগঠনটা কি, তাদের ইতিহাস কি রয়েছে, কিভাবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, আর বর্তমানে তারা কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বর্গদা, আপনার কাছ থেকে প্রথমেই যে বিষয়টা জানবো যে বাংলা পক্ষ কিভাবে তৈরি হলো আর কেনই বা তৈরি হলো। পৃথিবীতে যে কোনো জিনিস যখন তৈরি হয়, তা তৈরি হয় বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে, এবং বাংলার মাটিতেও বাংলা পক্ষ তৈরি হয়েছে কারণ বাংলার বাস্তবতা, বাংলায় বাঙালির বাস্তবতা সেই জায়গায় পৌঁছে গেছিল যেখানে বাংলা পক্ষর মতো কিছু একটা তৈরি হতেই হতো। ঠিক আছে, যখন তুমি দেখবে যে জল, ঠিক আছে, একদম ঠান্ডা, তার মধ্যে তুমি যে কোনো একটা আলু ছেড়ে দাও, সেটা সেদ্ধ হবে না। কিন্তু জল যখন ফুটছে, তার মধ্যে তুমি আলু ছেড়ে দাও, আলু সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আলু নিজে থেকে সেদ্ধ হয়ে গেল? আলু নিজে থেকে আলু সেদ্ধ হয়ে গেল তা না। ওই যে পারিপার্শ্বিক পরিস্থিতি, যেটা যে জলটা ফুটছে তার মধ্যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মূল কথা হচ্ছে এই জায়গাটা আমরা জানি, এবং বহুকাল ধরে জানি, এবং বাঙালি হিসেবে তুমি আমি অনেকেই আমরা ছোটবেলা থেকে বড় হতে হতে জানি, এবং আমাদের আগের প্রজন্মও জানে যে বাংলার মাটিতে স্বাধীনতারও কয়েক দশক আগে থেকে বলা যায়, চিত্তরঞ্জন দাশের দেশবন্ধুর মৃত্যুর পর থেকে পুঁজি বাজার চাকরি জমি রাজনীতি, অটো লাইন টোটো লাইন খনি বন্দর সর্বক্ষেত্রে জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব, শহরাঞ্চল শিল্পাঞ্চল, বাঙালিকে একদম বাংলা থেকে, বাংলার এই সব জায়গা থেকে একদম ধরে ধরে বার করে দেওয়া হয়েছে। বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ব্রিটিশরা, তো ছিলই, দিল্লি শক্তি করেছে, ঠিক আছে, মারওয়ারি গুজরাটি পুঁজি করেছে, সিন্ধি সাম্রাজ্যবাদী চক্রগুলি করেছে। আশপাশও খুব সুবিধার তা নয়। এখন এখন তো উড়িষ্যার স্বরূপ দেখা যাচ্ছে, আসামে বাঙালির উপর গণহত্যা ঘটেছে।
তো এই পরিপ্রেক্ষিতে আমরা সহ্য করতে, করতে, করতে আবার বাংলার মধ্যে এমন একখানা এই প্রাদেশিকতা, বাঙালি, বাঙালি কথাটা বলা যাবে না। এটা প্রাদেশিকতা, প্রাদেশিকতা। এটা করতে, করতে একটা দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। কিন্তু সেই দমবন্ধ থেকে খোলা হাওয়াটা একদমই পাওয়া যাচ্ছিল না। বরং দম আরো আটকে আসছিল। এরকম একটা অবস্থায় কিন্তু আসলে মানুষ হয় খুব চিৎকার করে ওঠে, "আমি বাঁচতে চাই।" ঠিক আছে? মেঘে ঢাকা তারায় যেরকম আ সে বিখ্যাত ডায়ালগ, ঠিক "আমি বাঁচতে চাই।" বাঙালিও তেমনি কোনো একভাবে বলতে হতো যে আমি বাঁচতে চাই, এবং সেই বলার প্রকাশটার নামই বাংলা পক্ষ। বাংলা পক্ষর মাধ্যমে বাঙালি বলে উঠেছে আমি বাঁচতে চাই। ২০১৮ সালে বাংলা পক্ষ তৈরি হয়েছে। কিন্তু ২০১৮ সালে মানে আনুষ্ঠানিকভাবে তৈরি হলো। এর সূচনা একটা পর্ব রয়েছে। দেখো, তুমি যদি আ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করো, তুমি জানো একটা তৃণমূল অফিসে গিয়ে তুমি জয়েন করতে পারো। তুমি যদি কমিউনিস্ট আদর্শে বিশ্বাস করো, তুমি জানো তুমি একটা সিপিএম অফিস বা সিপিআইএমএল অফিসে গিয়ে জয়েন করতে পারো। তুমি যদি তোমার ধরো দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করো, তুমি তাহলে বিজেপি অফিসে গিয়ে জয়েন করতে পারো। তুমি যদি আহ, বা- 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 নেহেরু, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এদের আদর্শে বিশ্বাস করো, তাহলে তুমি কংগ্রেস অফিসে গিয়ে জয়েন করতে পারো। প্রশ্ন হচ্ছে, তুমি যদি বাঙালি জাতীয়তাবাদী হও, তুমি যদি মানে বাংলা ও বাঙালির অধিকারের জন্য লড়তে চাও, এই যে আমি বাঁচতে চাই এই কথাটা বলতে চাও, তুমি তাহলে কোন অফিসে যাবে, কোথায় যাবে? এরকম তোমার কোনো অফিস ছিল না, না? ঠিক আছে, এরকম কোনো জায়গা ছিল না, এরকম কোনো গন্তব্য ছিল না, এরকম কোনো ঠিকানা ছিল না। সেই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ আহ, ভূমিকা পালন করে যে সামাজিক মাধ্যম, যেটা না থাকলে আসলে এই যে বাংলা জুড়ে এত অসংখ্য বাঙালি জাতীয়তাবাদী রয়েছে যারা সমস্বরে বলছে আজকে আমি বাঁচতে চাই এবং আমরা বাঁচবই, যার মানে সমষ্টিগত রূপ হচ্ছে বাংলা পক্ষ। এটা কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু আমরা যুক্ত না হলে আমরা কিন্তু বাংলা পক্ষ তৈরি হতো না। আমি ছোট করে যদি বলি, ধরো আমি ২০১৪ সালে বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছি এখানে, তারপরে বাংলা ও বাংলার অধিকার নিয়ে লিখি ফেসবুকে, যেরকম স্ট্যাটাস দেয় লোকে। এবার আরো কেউ স্ট্যাটাস দিচ্ছিল, আরো কেউ স্ট্যাটাস দিচ্ছিল। আহ, সেটা একটা আমার চোখে পড়লো, একটা লাইক মারলাম, সে এবার আরেকজন সে আমারটা এসে লাইক মারলো, তারপরে দেখলাম এই লাইক মারামারি, একটু কমেন্ট করা, এগুলো একটু বাড়তে থাকলো নিজেদের মধ্যে, যেন এই চেনা লাইক গুলোই আসবে অন্তত, আরো বাড়বে, চেনা কমেন্ট গুলোই আসবে। তারপরে একদিন একে অপরকে আরো চেনা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ঠিক আছে, তারপরে নিজেদের মধ্যে টুকটাক কথা হওয়া, এই হতে 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 কিন্তু একটা পরিসর তৈরি হচ্ছিল। মানে ঠিক এই আছে, পুরোটাই সামাজিক মাধ্যম বা একদম, ফেসবুক একদম, থেকে। একদম, একদম, একদম। এটা আমি বলবো ২০০০ ওই ১৫, ১৬, ১৭ এই পিরিয়ডটা জুড়ে এই জিনিসটি ঘটেছে। ঠিক আছে? তারপরে এবং চলছে, চলছে আমাদের সামাজিক মাধ্যমে আমরা বলছি করতে হবে। কিন্তু এই আমরা ঠিক করেছিলাম যে হ্যাঁ, এই করতে হবে টাইপের জিনিসে আমরা থাকবো না। আমরা করব। কোথাও একটা আমাদের করতে হবে। এই করব এই জিনিসটা হতে হবে। এটা ২০১৬ সালের কথা বলছেন। পুরো সময়টাতেই মনে হচ্ছে যে বলছি, আমরা বলছি এরম হওয়া উচিত, এরম হওয়া উচিত। এটা ঠিক না, সেটা ভুল না। আরে ঠিক না, ভুল না। মানে আমরা আসলে বুঝতে পারছিলাম যে আমাদের কিন্তু এই বাংলার এই অঙ্গনে এই বাঙালি জাতীয়তাবাদীদের যে ছোট অংশ তখন আমরা দেখছিলাম। আমরা তো জানতাম না এটা আসলে একটা হিমশৈলের চূড়া মাত্র। ঠিক আছে? সেটা তো আমরা সংগঠন করার পর আস্তে, আস্তে এখন বুঝি। কিন্তু তখন আমরা বুঝতাম যে এই যে মাঠে খেলা হচ্ছে তাতে কোনো বাঙালি জাতীয়তাবাদী নেই। ৫ টা ওদিকে দে, আর এইটা ফাউল হয়েছে কিন্তু রেফারি দিল না। এই করে কিন্তু হবে না। আমাদের মাঠে নেমে পড়তে হবে খেলা। খেলোয়াড়ের মাঠে নেমে পড়তে হবে। একটা ঘটনা ঘটে, আনন্দবাজার পত্রিকায় একটা এয়ারটেলের বিজ্ঞাপন বেরোয়। ঠিক আছে? এবং এয়ারটেলের বিজ্ঞাপনটায় এই মানে খবর পাতার ১ম পাতা, এখন তো সবই বিজ্ঞাপন হয়ে গেছে। ঠিক আছে? কবি বলেছিলেন যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এবং শেষে আনন্দবাজার এসব করার আগে বলেছিল। তখন বুঝতে পারছিল কোন দিকে যাবে। ঠিক আছে? বোধহয় নীরেন চক্রবর্তীর কবিতা বোধহয়। তো এবার সেখানে এমনভাবে ওই ফন্টের ভুল, এমনভাবে বানানের ভুল, এমনভাবে এতে বোঝা যাচ্ছে যে ওই যে ডিজাইনটা হয়ে এসছে, তারপরে আনন্দবাজারে পাঠিয়েছে, তারপরে তারা প্রিন্ট করেছে, এই পুরো চক্রটার মধ্যে এটা তো একটা বিজনেস প্রসেস। ঠিক আছে? ডিজাইনিং, তারপরে সেটা ইমেল করে কাউকে পাঠানো, তারপরে সেটার পেমেন্ট হওয়া, অ্যাপ্রুভড তারপরে হওয়া। সেটা অ্যাপ্রুভড হওয়া, প্রিন্টে যাওয়া, ঠিক আছে, সাইজে মিলছে কিনা, এই করে তারপরে তোমার হাতে চেপে চলে আসা। বাংলা কাগজ বুঝতে হবে, এবং তৎসময় বাংলার সবচেয়ে সর্বাধিক বিক্রিত কাগজ ছিল, এখন বোধহয় বর্তমান। এই পুরো প্রসেসটায় কোনো দুটো বাঙালি এই পুরো প্রসেসটা দেখেনি। মানে পুরো এই বিজনেস প্রসেসটা হয়েছে নানা স্টেপ যুক্ত, কিন্তু কোনো বাঙালি ছিল না তাতে। এটা অনেক কিছু, এটা একটা হচ্ছে একটা মানে প্রাথমিক ওইটাই আপনাদের শুরু ছিল ১ম। শুরু না, ওটাতে বোঝে যে না, এটা আমাদের এবার নামতে হবে।
ফলে এটা দুটো জিনিস আমাদের বোঝায় যেটা আগামী দিনে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেরকম বাংলা ভাষার গুরুত্ব, আবার অর্থনীতিতে আসলে বাঙালি যে আউট হয়ে যাচ্ছে, এই ভাষাকে কেন্দ্র করে এই যে প্রকাশটা এটা সেটাও কিন্তু দেখিয়ে দেয়। মানে এটা নিয়ে আপনারা সামাজিক মাধ্যমে আলোচনা করছিলেন? বেরিয়েছিল, ভাইরাল একটু হয়েছিল। তখন আমরা ঠিক আছে আমরা এবার এয়ারটেল একটা অফিস খোঁজা হলো এই সল্টলেক। আমরা যাবো। আমরা গিয়ে তারপরে সেখানে আমরা তখন এত জানি না আমরা আ আমরা আমরা তখন পোস্টার-টোস্টার ইয়ে করেছি। হাতে করে স্কেচ পেনে লিখেছি। খবরের কাগজ আ নিয়ে গেছি। ওই যে খবরের কাগজটা দেখাতে নিয়ে গেছি, তারই ভেতরের পাতাগুলোতে আমরা পোস্টার লিখেছি। স্কেচ পেন দিয়ে। ঠিক আছে? কারা, কারা গিয়েছিলেন আপনারা? আমরা প্রায় ৭-৮ জন ছিলাম। ঠিক আছে? ৭-৮ জন ছিলাম। আ তাতে সম্রাট চৌধুরী বলে একজন ছিলেন বাংলা পক্ষ সহযোদ্ধা। তাতে অভিযান বুক ক্যাফের মালিক এবং বাংলা পক্ষর দরদি মারুফ হোসেন, ঠিক আছে? নলিনাক্ষ ভট্টাচার্য এসব ছিল। মানে এটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই করে ১ম আপনারা? আমরা নামা। গ্রুপও না তেমন। হয়তো হয়তো এ ঠিক আছে ওখানে তাহলে হয়ে কে যাবে। ডাক দিয়েছিল কে? আমি ডাক দিয়েছিলাম। ওখানে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এবারে কিছু করা যাক। এসব অনেক বকুনি হলো সামাজিক মাধ্যমে এবার কিছু একটা করা যাক নামে। এবং তখনই এই ১ম জয় বাংলা স্লোগানটা আমরা ওখান থেকে দিই। ঠিক আছে? এবং স্লোগানটা শুনে আমার মনে পড়ে এটা এই সেক্টর 5 এর মধ্যে জয় বাংলা স্লোগানটা শুনে নানা লোকজন এভাবে তাকাতে শুরু করলো। আশপাশে বাঙালি, রাস্তার পাশে। ওই সময় তৃণমূল কংগ্রেস না, জয় না, বাংলা না এটা স্লোগান ২০১৮ র ১৭ এন্ড ১৮ মানে ওই পিরিয়ডটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? ইনফেক্ট ওই মিটিং এ বাংলা পক্ষ নামও ছিল না। মানে কোন নাম? হ্যাঁ, মানে আমরা বাংলার পক্ষে আমরা যারা আছি। এরকম ভাবে ছিল বিষয়টা। তো তৃণমূল তখন ওসব কোনো বাংলা বাঙালি ওসব কিছু ব্যাপারই না। তখন বোধহয় এই যে ওই কি ৪২ এইসব গান ফান বানাচ্ছে। ঠিক আছে? তারপরে ২০১৯ এ ধাক্কা খেলো। ঠিক আছে? তারপরে হঠাৎ মনে পড়লো যে বাঙালি বলে কিছু আছে, বাংলা বলে কিছু আছে। তাই না? তার আগে তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল। এখনো আছে। যাই হোক সেটা অন্য কথা। তো এবার সেই থেকে আস্তে সংগঠন তারপরে আমরা স্টেপ যেটা হলো এবং জয় বাংলা যখন স্লোগানটা দেওয়া হলো লোকজন কিন্তু খুব দেখলাম খুব পজিটিভলি আমাদের তাকাচ্ছে দেখতে শুরু করলাম আমরা। খুব খুশি হলো। ঠিক আছে? অনেকে এসে জিজ্ঞেস করলো, "আচ্ছা কি ব্যাপার এটা?" ১ম বার শুনছে কিন্তু হুম। এক অর্থে। ঠিক আছে? ১ম বার শুনছে এক অর্থে যে এরকম একটা পলিটিক্যাল স্লোগান। সেদিন আমি আমি কয়দিন আগে আমি দেখছিলাম। সেদিন আমি লিখেছিলাম এটা স্লোগানটা অনেকে একটু কিরম কৌতূহলীভাবে এসে তাকালো। একদিন কিন্তু এই স্লোগানটা সারা বাংলার বাঙালি দেবে। সেদিনই লিখেছিলাম। সেই দিনই লিখেছিলাম। ১ আর এরপরে আমরা এই কলকাতার ময়দানে গড়ের মাঠে আ আমরা একটা মিটিং ডাকলাম। যে আসতে চান। তখন ফেসবুকেই কলটা দেওয়া হলো। একদম ফেসবুকেই কল। ঠিক আছে? তখন ২০-২৫ জন মতো মোটামুটি মানে আগের যেরকম সংখ্যা যদি ৭-৮ হয়, হুম। এবার ২০-২৫ হলো। ঠিক আছে? তারপরের আমরা একটা মিটিং এর কল দিলাম নন্দনে। নন্দ ওই মিটিংটায় কি হলো? ঘরের মাঠে? ওই মিটিং এ সব নম্বর-টম্বর সকলের নেওয়া হলো। কেউ ইন্টারেস্টেড অনেকে জানতে চায় কি বিষয়? আমাদেরও তখন মানে সবে শুরু হচ্ছে প্ল্যানিংটা যে এত হাই স্ট্যান্ডার্ড এর সেরকমও না। কিন্তু আমাদের লক্ষ্যবস্তুটা আসলে আমরা এই যে ২০১৫, ১৬, ১৭ যে কথাটা বলছি না? এসব আমরা বহুদিন অন্তত আমাদের একটা আমরা চর্চা করছিলাম বলে আমরা যে আসলে বাংলা ও বাঙালির সম্পূর্ণ অধিকার, এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্য স্বাধিকার এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার ছিল। এগুলোই হতে হবে লক্ষ্য। না ওই শুধু যে সাইনবোর্ডের বাংলা লক্ষ্য হতে পারে না। বাংলা পক্ষের নাম দেওয়া, তারপরে এই যে আপনাদের সংগঠন করার চিন্তা ভাবনা, সেটা কি এই যে ১ম বাংলা আপনারা পক্ষ ডাক দিয়েছিলেন গড়ের মাঠে বাংলা পক্ষ সেখান থেকেই? বাংলা পক্ষর নাম দেওয়াটা একটু বলি। আমি যখন লিখতাম সেখানে লেখার শেষে একটা লিখতাম যে বাংলার পক্ষে থাকুন। এটা একটা আমার ওই লাস্ট লাইন যেরকম। লোকে লেখে না একদম। হুম। কিছু একটা লাস্টে একটা কিছু ইয়ে করে তারপরে সই করে। তো আমি লাস্টে লাইনে লিখতাম একাধিকবার বাংলার পক্ষে থাকুন। তো ওই করতে আ ওই নামটা আমি প্রপোজ করলাম যে বাংলা পক্ষ। এর মানেটা হচ্ছে যে এই বাংলা ও বাঙালি সম্বন্ধীয় সবকিছুর আমাদের একমাত্র প্রতিনিধি হতে হবে। এটা আমাদের শুনলে হয়তো অবাক লাগবে যে কি ভাই ৫ জন না ৬ জন বলছো তারপর এটা ২০-২২ জন একমাত্র প্রতিনিধি। বাঙালি আছে পশ্চিমবঙ্গেই ১০ কোটি। হ্যাঁ, আমাদের
স্পর্ধা একদম কম নয়। আমরা কিন্তু এখনো আমরা তেমন কিছু, ঠিক আছে, কেউকেটা হয়ে যাইনি। ঠিক আছে? কিন্তু আমাদের সেটাই লক্ষ্য। আমরা পশ্চিমবঙ্গের বাঙালির একমাত্র প্রতিনিধি হবো। আমরা পশ্চিমবঙ্গের বাঙালির একমাত্র কণ্ঠস্বর হবো। স্পষ্ট কথা। তারপর আমরা মিটিংটা রাখলাম নন্দনে। নন্দনের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আ এর আগেরগুলো বলতে পারো বৃহত্তর কলকাতার মিটিং। যারা আসছে তারা কলকাতা এবং তার সংলগ্ন জেলা থেকে টুকটাক ২-১ জন এসছে ওই মিটিং গুলোতে। কি অদ্ভুত ব্যাপার! কি মানে বাংলা ও বাঙালির টান এবং নিপীড়ন, তার ফলে যে তৈরি হওয়া যে টান, রানীগঞ্জ থেকে এলো। একটা মিটিং এ কি কেউ কাউকে চেনে না। কোনো তৃণমূল বা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস তাদের সমাধান দিতে পারেনি। ইয়াং ছেলে, সেই ছেলে এখন বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর। ঠিক আছে? বলছি। ততদিনে কৌশিক মাইতি জয়েন করে গেছে। সে তখন আমার মনে পড়ে সে তখন মেসেজ লিখতো আমাকে, ঠিক আছে, যে একটা রাজারহাটে একখানা বাঙালির বাড়ি দখল করে বসে আছে একটা বহিরাগত একটা দম্পতি, সে আপনারা কিছু করছেন না কেন? মানে এবার আমার তখন ৬-৭ জন লোক নানা জায়গায় ছড়ানো, আমরা কি বা করবো? তখন বোঝে ঠিক আছে, এবার আমরা ফেরাতেও পাচ্ছি না। আমি ঠিক আছে আপনি তাহলে ডিটেইলস দিন, মানে এইসব লেভেলে চলছে। বলে ধরুন আপনারা কোনো কাজের না, ঠিক আছে? যার কথা বলছি সে এখন বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক। ঠিক আছে? ফলে অনেকগুলো স্মৃতি রয়েছে। আ রানীগঞ্জ থেকে এলো। তখন আর দানা বাঁধতে শুরু করেছে। এইবার দানা বাঁধতে শুরু করলো। আমরা কিন্তু ১ম থেকে একটা জিনিসে খুব স্পষ্ট ছিলাম, আমরা কলকাতা কেন্দ্রিক সংগঠন হব না। ঠিক আছে? যে কারণে বাংলা পক্ষ তৈরি হওয়ার প্রায় ১ মাসের ১.৫ মাসের মধ্যেই আমরা কিন্তু পূর্ব বর্ধমান, আমাদের ১ম বাংলার বাইরে আমরা যেখানে স্টেপ পা রাখলাম, মানে কলকাতার বাইরে। কলকাতার বাইরে আমরা যেখানে পা রাখলাম সেটা হচ্ছে, বা বৃহত্তর কলকাতার বাইরে। ঠিক আছে? কলকাতা বলতে আমি গ্রেটার ক্যালকাটা জোনটাকে যদি বলি, এটা হচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জ আমার মনে হয় যে অদ্ভুত। আমি তো আসলে চিনি না। রানীগঞ্জ কোনো আইডিয়া ছিল না। সেখানে বলছেন, সে আমাদের সহযোদ্ধা বলছে, আমাদের রানীগঞ্জে ওই দিকটা মোটামুটি কিছুটা বাঙালি আছে। এইভাবে বোঝাচ্ছে একটা শহরে। বুঝতে পারছো তো? রানীগঞ্জ শহরে বলছে ওই দিকটা একটু বাঙালি আছে। মানে তুমি ভাবো এই বাস্তবতা, এগুলো সব পরিচিত হচ্ছি তখন ১ম বার। এখন তো জানি। এখন রানীগঞ্জ শহরে তো আমি এক অর্থে ম্যাপ তোমায় এঁকে দেবো। কোথায় বাঙালি, কোথায় কি, কোথায় শত্রু, কোথায় কি, সব পুরো ম্যাপ করে এঁকে দেবো। ঠিক আছে? তখন আমরা জানছি এগুলো। তারপরে বাংলা পক্ষ সেই বছরই আমাদের পুরুলিয়ায় শিলিগুড়ি তৈরি হলো। শিলিগুড়িতে গেলাম আমরা। কানুদা, কানুদার বাড়িতে থাকলাম। আহ, কানুদার এক মানে এক কামরার ভাড়ার ঘর। ঠিক আছে? আমাদের লোক গেছে ৬ জন। ঠিক আছে? সে তো কি করবে কি না করবে। কানুদা হচ্ছে এখন আমাদের কোচবিহার ইনচার্জ। সেই কানুদা এখনো রয়েছে। পুন্ডিবাড়ি থানায় এই ওখানে একটা কোচবিহারের একটা তৃণমূল নেতা আছে, এই রবীন্দ্রনাথ ঘোষ, তার যে পুত্রবধূ সেটা অবাঙালি। ঠিক আছে? তাকে আমাদের এই কানু করকে অত্যন্ত টর্চার করেছিল, মারধর করেছিল। ঠিক আছে? প্রচন্ড অ্যান্টি বাঙালি। যাই হোক, অনেক অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, অনেক জিনিস জমেছে। তো সংগঠনটা কিভাবে মানে একদম সাংগঠনিক রূপ পেল এই তো সেটা কোন জায়গা থেকে? এইভাবেই কিন্তু রূপ পেয়েছে, এইভাবেই আসলে কোনো এরকম স্পেসিফিক করে একদিন ধুমধাম করে এরকম না। এটা আসলেই খুব একখানা সজীব এবং স্বাভাবিক একখানা প্রক্রিয়ার মাধ্যমে, মানে প্রথমে এখানে রয়েছে একটা দুটো অ্যাক্টিভিটি হচ্ছে এখানে, আমরা মাঝে মাঝে পৌঁছে যাচ্ছি। ঠিক আছে? তারপরে রানীগঞ্জ, বর্ধমান, শিলিগুড়ি, এবার আর এই যোগাযোগটা কিভাবে এদের সামাজিক সঙ্গে? মাধ্যম, ওই তখনও সামাজিক মাধ্যম। কারণ এটাই তো লোকেদের ভাবতে খুব অদ্ভুত লাগবে, এবং আমাদেরও এখন ভাবতে আর অদ্ভুত লাগে না। কারণ বাঙালি কতটা অপেক্ষা করেছিল এরকম একটা সংগঠনের জন্য। যে তারা শিলিগুড়িতে কানু কর, তার বাড়ি কুচবিহারে, শিলিগুড়ি টাউনে আছে, তার আয় আছে, আয় নেই, প্যাংলা মতো চেহারা, ঠিক আছে, মানে প্যাংলা বলতে রোগা বোঝাচ্ছি। ঠিক আছে? তার মনে হয়েছে যে এই কলকাতা থেকে ৫-৬ জন আসবে, সেই সংগঠনটা করবে। এসে তখন বলল, আমার যখন বহুদিন ধরে মনে হতো এরকম একটা কিছু দরকার আছে। আসলে অত্যন্ত বাঙালি জাতির যে অনেক পবিত্র বেদনা এবং কষ্ট থেকে নির্যাসের এই রূপটা। তারপরে ধরো আমরা পুরুলিয়া গেলাম। পুরুলিয়াটা আমাদের ইউনিট তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা।
কারণ পুরুলিয়ায় তখন তখন বাংলা পক্ষ আমাদের ততটা অ্যাডভান্স হয়ে গেছে যে আমরা তখন আমাদের সাংগঠনিক পতাকা তৈরি একটা পতাকা দরকার এই কথাটা ভাবছি। ঠিক আছে? এটা 2018 মাঝামাঝি পিরিয়ড ধরো। তো পতাকা কি হবে, পতাকা কি হবে? এটা একটু ধরো সাংগঠনিক সিক্রেট বলবো না, এটা সিক্রেটের কিছু না। আ আম জানা দরকার বাঙালির এগুলো। তো তখন আমরা সংগঠনের মধ্যে একখানা কম্পিটিশন মতো করি। যে সকলে ডিজাইন জমা দাও। ঠিক আছে? যে বাংলা পক্ষর পতাকা কেমন হবে। ঠিক আছে? আমিও একটা পতাকা জমা দিয়েছিলাম। ওকে? তো আমার সেই এবং তারপরে ভোট হবে। রাইট? তো আমি যেরকম ডিজাইন জমা করেছিলাম আমার মনে আছে যে প্রথমে এরকম পতাকা যেরকম মানে ইয়ে তার মধ্যে এখানটা ত্রিকোণ একদম বুঝতে পেরেছো তো? সেখানে একটা লেখা আছে। বুঝতে পেরেছো? কালো লেখা আছে। তারপরে বিভিন্ন রঙের ব্যান্ড হয়ে গেছে ওখানে। সেটার ওপরটা হচ্ছে ধরো তো সাদা মানে হিমালয়, তারপরে একটু সবুজ, তা কালো মানে হচ্ছে ধরো কয়লার অংশটা, লাল মানে হচ্ছে তোমার রাঢ়, আর তলায় হচ্ছে নীল মানে হচ্ছে সমুদ্র। মানে এরকম একখানা রেপ্রেজেন্টেশন বোঝানো। কেউ বাউল একতারা এইসব দিয়ে করলো, কেউ একটা ফুটবল মাছ ফাছ দিয়ে করলো। তারপরে কেউ ধানের ধানের যে গোছা এরকম দুটো এরকম ক্রস করে তার মাঝে একটা নানা রকম ডিজাইন এলো পাতি কথা। ঠিক আছে? এবং তখন এই আলোচনা চলছে, এর মাঝে আমরা পুরুলিয়া যাই। ঠিক আছে? পুরুলিয়াতে নেমে আসলে একটা অন্য বাংলার সঙ্গে এটা বুঝতে হবে 2018 মাঝামাঝি। তখন তো 2019-এর ভোটটা হয়নি। ফলে 18 পঞ্চায়েত ভোটটা তখন। হ্যাঁ, কলকাতা স্থিত বাঙালি তখনও ঠিক জানে না যে এই হিন্দি সাম্রাজ্যবাদের নামে কি ভয়ঙ্কর একখানা জান্ত জন্তুর মতো শক্তি এই বাংলার মাটিতে মানে ফুলে ফেপে উঠছে। আমরা যেই নামলাম আমরা সঙ্গে সঙ্গে অটোতে হিন্দিভাষী বেশ কিছু ইউথকে দেখলাম, বাইকেও পতাকা লাগানো, এবং মানে বাড়ির দিকে যেভাবে তাকালো বা তা ওই পুরুলিয়া যেটা বাংলার অংশ সেটা যেন তার বাপের মাটি সেই রকম রোয়াবে, আর তার সঙ্গে সেই পতাকা। আর আমাদের তখন এই পতাকা ডিজাইনটা চলছিল। সঙ্গে সঙ্গে আমাদের কথাবার্তা শুরু হলো, আরো দু একজন ছিল ওখানে। নাহলে সব একতারা ফুটবল মাচ দিয়ে চলবে না। ঠিক আছে? ও চার্জ পাচ্ছে ছেলেগুলো, আমাদের শত্রুগুলো চার্জ পাচ্ছে। তো তাহলে শত্রুকে ধ্বংস করতে আমাদের ছেলেদের আমাদের পতাকা দেখে দ্বিগুণ চার্জ পেতে হবে, দ্বিগুণ চার্জ পেতে হবে। তাই আমাদের নিয়ম যেটা হলো, আবার ডিজাইন কম্পিটিশন হবে, কিন্তু বাঘটা থাকতেই হবে। যে যা ডিজাইন করুক, বাঘটা থাকতেই হবে। ঠিক আছে? সেই বাংলা পক্ষর পতাকা তৈরি হলো, এখন যেটা বর্তমানে বাঘছাপ পতাকা, আমাদের ডোরাকাটা বাঘছাপ পতাকা। ঠিক আছে? এবং এটা উন্মোচিত হলো, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা বলবো যে জেলায় কলকাতা কেন্দ্রিক সংগঠন আমরা, আমাদের বাংলা পক্ষর পতাকা উন্মোচিত হয় বর্ধমান শহরে। ঠিক আছে? তারপরে সেই বছর 19শে মে আমাদের 30 দফা দাবি সনদ প্রকাশিত হলো, যে বাংলা পক্ষর লক্ষ্য। হ্যাঁ, 18 বাংলা সালে পক্ষের 30 দফা দাবি, ওটাই সম্ভবত প্রথম লিখিত 30 দফা দাবি। বোধহয় 18 না, এটা বোধহয় 18 না 2019-এর লোকসভার আগে। 19শে মে না, লোকসভা হয়ে গেছে জাস্ট। আহ, বাংলা পক্ষ ঠিক কিভাবে পরিচালিত হয়, তাদের সাংগঠনিক যে রীতিনীতি রয়েছে বা কে কোন পদ্ধতিতে চলবে। বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে সংবিধান থাকে, দেশের ক্ষেত্রে সংবিধান তো থাকেই, কিন্তু বিভিন্ন গণসংগঠনের ক্ষেত্রেও একটা সংবিধান থাকে যে এই সংবিধান মেনে দলটি বা সংগঠনটি চলবে। সেখানে বিভিন্ন পদের উল্লেখ থাকে। সেই সম্পর্কেও কথা বলবো গর্গদার সঙ্গে, যিনি এই বাংলা পক্ষকে মানে হাতে গড়ে তৈরি করেছেন, তার কথাতেই সামাজিক মাধ্যমের থ্রুতে আরো অনেকে আস্তে আস্তে যুক্ত আমরা হয়েছেন। সকলে মিলে তৈরি হ্যাঁ, করেছি। কৌশিক মাইতি কিভাবে যুক্ত হলেন সেটার কিছুটা বলেছেন, আরো একটু ডিটেলসে জানবো। কারণ গর্গ চট্টোপাধ্যায়ের পরেই এখন সব থেকে বেশি যে নামটা বাংলা পক্ষ বললেই সব থেকে বেশি নামটা বেশি চর্চিত হয় সেটা হচ্ছে কৌশিক মাইতি। আরো অনেকে রয়েছেন, কিন্তু এই দুটি নাম এখন সব থেকে বেশি সংবাদ মাধ্যমের শিরোনামে থাকে। তাই সেই কৌশিক মাইতির সঙ্গে গর্গ চট্টোপাধ্যায়ের কিভাবে পরিচয়, কিভাবে উঠে আসা,
কিভাবে দ্বিতীয় দায়িত্বে চলে আসে সেই নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, দুর্জয় বাংলার চ্যানেলে যারা এই সাক্ষাৎকারটি দেখছেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে। আপনারা অবশ্যই দুর্জয় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা এই ধরনের ভিডিও বা সাক্ষাৎকার দেখতে চান কিনা আগামী দিনে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থাকতে চাইলে আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের সাপোর্ট করতে পারেন বা সুপার থ্যাঙ্কস ইত্যাদির মধ্য দিয়েও আমাদের পাশে থাকতে পারেন। যাই হোক, আলোচনায় আসি বেশি সময় নষ্ট না করে, যে বাংলা পক্ষের যে সাংগঠনিক পদ্ধতি কাঠামো। রয়েছে, কাঠামো রয়েছে, সেটা ঠিক কোন পদ্ধতি মেনে হয় বা আদৌ বাংলা পক্ষে সংবিধান আছে কিনা? সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, সভাপতি কি বাংলা পক্ষে আছে বা আগামী দিনে হবে বা সবই বলছি। ইত্যাদি? বাংলা পক্ষ সংগঠন যখন গড়ে উঠছিল নবীন, এখনো যথেষ্ট নবীনই আছে, কিন্তু তখন ধরো একদম মানে শিশুও না, হা করে ডাকছে। কিন্তু তখন থেকে আমরা বুঝছিলাম যে আমরা সংগঠন যে তৈরি করছি, জাতির সংগঠন, তো জাতীয় সংগঠন তৈরি করছি, তাই এটার কাঠামোটি হতে হবে যেটা বদলযোগ্য হবে অবশ্যই। যে কোনো সংবিধান সেটা তো বদল করা যায়, এখানে এটা বদল সেটা বদল, কিন্তু মূল কাঠামোটা হতে হবে যেটা অনেক কিছু ধারণ করতে পারে আমাদের এই বাঙালি জাতিকে, ভারতের বাঙালি জাতিকে যতটা ধারণ করতে পারবে, তার বাস্তবতা যতটা ধারণ করতে পারবে এক, এবং সংগঠনে কোনো আহ, স্বেচ্ছাচারী কেন্দ্র থাকা চলবে না। ঠিক আছে, স্বেচ্ছাচারী কেন্দ্র বলতে আমরা কি বলছি, যে এই বলে দিলাম ঠিক আছে, এটা আমরা চাই না। ঠিক আছে, তাহলে আমি একটু বাংলা পক্ষ তো গুপ্ত সংগঠন নয়, ফলে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার অনেকে জানে যায় না, এরকম ভাবে তো ওইভাবে পাবলিশ করা হয়নি, কিন্তু এটা সুযোগ যখন পাওয়া গেছে আমি একটু বলি। যদি আমি এইভাবে বলি যে আহ, বাংলা পক্ষর প্রথম কথা, কেউ যদি যুক্ত হতে চায় একদম প্রথম থেকে বলি, তিন রকম হয়। ঠিক আছে, একটা কি সমর্থক বলি আমরা তাদের। সমর্থক হচ্ছে যে বাংলা পক্ষকে কখনো চাঁদা দিয়েছে, ঠিক আছে, কখনো একটু আগ্রহ প্রকাশ করেছে, ইত্যাদি যা কিছু, মানে বাংলা পক্ষ সঙ্গে একটা পজিটিভ কিছু দেখিয়েছে যে কোনো ভাবে, সেই সমর্থক, তাদের ডেটাবেস আমরা সারাক্ষণ কালেক্ট করি। এই ডেটাবেসটা বিশাল, বিশাল মানে বিশাল। ঠিক আছে, বুঝতেই পারছো। সামাজিক মাধ্যমেও দেখছি, তবে তার কন্ট্যাক্ট করে এত আমাদের ইনবক্সে মেসেজ আসে থেকে শুরু করে তাদের যে নাম্বার নিয়ে, এটা হিউজ ডেটাবেস একটা। আর সেটা সংরক্ষিত হচ্ছে। হ্যাঁ, সারাক্ষণ আমরা আস্তে অনেক সিস্টেমেটিক হয়ে যাচ্ছি। ধরো ২০২১ বা ২২-২২ও আমরা এতটা অর্গানাইজড ছিলাম না যখন আমরা যতটা অর্গানাইজড এখন। আমরা প্রতিনিয়ত বেশি অর্গানাইজড হচ্ছি। ঠিক আছে? যেরকম ২০২১-২৩ কখনো বাংলা পক্ষ ডেডিকেটেড নাম্বার দেখুন, এর নম্বর ওর নম্বর তাহলে ওর নম্বর দিয়ে দেওয়া যাক, এরকম চলতো। এখন কিন্তু একদম 6292244321 আমার মুখস্থ হয়ে গেছে বলে কেউ যদি বাংলা পক্ষে যুক্ত হতে চায়, হোয়াটএভার, যাই হোক, এটা হচ্ছে একটা ক্যাটেগরি। সেকেন্ড হচ্ছে কেউ ফিজিক্যালি এলো, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, যে সে বাংলা কোনো একটা কর্মসূচিতে সে যে লিড নিয়েছে, দায়িত্ব নিয়েছে, পোস্টার মেরেছে, এরকম না, অন্তত মানে গতর নড়িয়ে পথে নেমেছে। পথে নামাটা খুব গুরুত্বপূর্ণ একখানা কিন্তু মানসিক বাধা অতিক্রম করা একটা সংগঠনের কাছাকাছি আসার জন্য, জানো তো। সেই মুহূর্তে কিন্তু আমরা যেটাকে বলি, সে আহ, সহযোগী সদস্য হবার পথে এগোলো। সহযোগী সদস্য কথাটা, সে সহযোগী সদস্যতা, সে একটা যদি এসে থাকে তাহলে সে সহযোগী সদস্যতা ক্লেম করতে পারে, এবং সেটা পিরিয়ডিক্যালি দেওয়া হয় সহযোগী সদস্যতা। কিন্তু তারপরে সহযোগী সদস্য হলো, বারে বারে আসছে, একটা কিছু সময় রয়েছে, সাংগঠনিক দায়িত্বগুলো দেওয়া হচ্ছে, পালন করছে, ইত্যাদি, ঠিক আছে, খাটছে, আদর্শিকভাবে ঠিক আছে, তার অন্যান্য ধরো বাঙালির মধ্যে বিভেদকামী বা কোনো সাম্রাজ্যবাদী কোনো শক্তি বা কোনো সাম্প্রদায়িক শক্তি তার সঙ্গে কোনো কানেকশন নেই, ঠিক আছে, যতদূর আমরা রিসার্চ করে বার করতে পারি। ঠিক আছে, এই ফিডব্যাকের ভিত্তিতে এবং একটা শর্ট অফ ইন্টারভিউ একখানা, এর মাধ্যমে সদস্যতা দেওয়া। সদস্যতাটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সদস্য হলে তুমি সাংগঠনিক ভোট দান করতে পারো। এই যে সাংগঠনিক স্ট্রাকচার, যে কারণে আমি সাধারণ সম্পাদক, এটা একটা ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, সেই ভোটদান প্রক্রিয়া আমাদের নিয়মিত আহ, মানে অনুষ্ঠিত হয়, মাঝে মাঝে একটু লেট হয়ে যায়, কারণ মানে সংগঠনের জন্য তো ভোটের জন্য তো সংগঠন না। ঠিক আছে, ফলে খুব চাপের পিরিয়ড ধরো,
প্রচন্ড ইয়ে। তখন একটা ভোট, সাংগঠনিক ভোট করা মানে কিন্তু প্রায় এই নির্বাচনের ওই মতোই। বলতে পারো যে প্রায় ১-১.৫ মাস কিন্তু এই নানা রকম এই ওকে ওই, তারা দুজন দাঁড়ালো, এর সঙ্গে এর একটু টানাপোড়েন হলো, সব রকম হয়। ঠিক আছে? আমরা এটা পজিটিভলি দেখি, এটা জীবন্ত সংগঠনেই টানাপোড়েন হয়। দাদা ঠিক আছে? এটাই যাই হোক। যে কি তা কতদিন পর পর এই ভোট স্ট্রাকচার হবে সব স্ট্রাকচার বলছি। এইটা সবই কিভাবে বলছি। নির্ধারিত হয়? আমাদের ধরো ২ টো সংগঠনকে প্রথমেই আমি ২ টো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে কেন্দ্র, আরেকটা হচ্ছে জেলা। জেলায় কে আছে? জেলায় প্রথম আমাদের ইউনিট হচ্ছে যে বিধানসভা। যেকোনো সদস্য হচ্ছে বিধানসভা সংগঠনের অংশ। বিধানসভা থেকে, প্রতিটি বিধানসভা থেকে একটা সার্টেন, যদি তাদের সংখ্যা থাকে বিধানসভায়, তাহলে তারা জেলা কমিটিতে একটা সদস্য তারা পায়। আর এই জেলা কমিটিতে যারা প্রতিনিধি হলো এক একটা বিধানসভা থেকে, এদের মধ্যে থেকে নির্বাচিত হয় জেলা সম্পাদক। জেলা সম্পাদক, জেলা কমিটি, বিধানসভা, কিছু জায়গায় বিধানসভার তলাতে ওয়ার্ড ফার্ড টাইপের তৈরি হয়েছে, মানে যেখানে একটু গভীর হয়েছে আরো সংগঠন, এরকম। এটা হচ্ছে জেলা সংগঠন। বোঝা গেল? এবার যেটা আরো গুরুত্বপূর্ণ, কেন? কারণ এইটার মধ্যে জেলার থেকে কেন্দ্র বেশি গুরুত্বপূর্ণ অর্থে বলছি না, কারণ এটার মধ্যে আমরা কিভাবে বাংলাটাকে দেখি তার একটা প্রতিফলন আছে। আমাদের বাংলায় যতগুলি সাংগঠনিক জেলা আছে, তার যে জনসংখ্যা, হুম। তার একটা ওজন, ওয়েটেজ, ঠিক আছে? মানে মানে আনুপাতিক ওজন। আবার ওই সাংগঠনিক জেলায় বাংলা পক্ষর শক্তি কতটা, সদস্য কজন, তার আনুপাতিক ওজন। এই দুটো আনুপাতিক ওজন দিয়ে আমরা প্রতিটি সাংগঠনিক জেলাকে কিছু সংখ্যক প্রতিনিধি দিই। যে সংবিধান অনুযায়ী ধরো পশ্চিম বর্ধমান জেলা ৮টা প্রতিনিধি পাবে কেন্দ্রীয় কমিটিতে। না, ১০১ জন সদস্য বিশিষ্ট জাতীয় সংগ্রাম পরিষদে। এটা একটা আমাদের বডি আছে, ১০১ জন সদস্য। বিজোড়, কারণ ভোটের বিষয় আছে, তাই জন্য বিজোড়। এর মধ্যেই প্রতিটি জেলা আছে এইভাবে। আর এই কারা কারা একটা জেলা থেকে কোন ৮ জন ধরো পশ্চিম বর্ধমান থেকে জাতীয় সংগ্রাম পরিষদে যাবে, এটা ওই জেলার সকল সদস্য ডাইরেক্ট ভোটিং এ ঠিক করে। এটা কিন্তু জেলা কমিটি ঠিক করে না। জেলা কমিটি হচ্ছে তোমার ধরো জেলা সম্পাদক, এই ওটা ধরো জেলা সাংগঠনিক স্ট্রাকচার। এটা কিন্তু কেন্দ্রের স্ট্রাকচার, এটা জেলা সদস্যরা ডাইরেক্ট এই প্রতিনিধিদের ভোট করছে। এর মধ্যে আবার আমাদের প্রবাসীদের প্রতিনিধি রয়েছে একজন। এর মধ্যে আমাদের যে গণসংগঠনগুলো রয়েছে বাংলা পক্ষর, যেরকম শ্রমিক পক্ষ, ছাত্র পক্ষ, তাদের একজন একজন করে প্রতিনিধি রয়েছে, এই করে ১০১। ওকে? এই ১০১ জন নির্বাচিত করে বর্তমানে ১১ জন সদস্য বিশিষ্ট শীর্ষ পরিষদকে। ঠিক আছে? আবার এই ১০১ জন নির্বাচিত করে সাধারণ সম্পাদককে। বোঝা গেল? শীর্ষ পরিষদে ১১ জন রয়েছে। যদি ধরো শীর্ষ পরিষদের নির্বাচনে ১৩ জন ক্যান্ডিডেট থাকে, তাহলে টপ ১১ জন নির্বাচিত হবে। শীর্ষ পরিষদ যারা সদস্য হলো ১১ জন, এরা নির্বাচিত করে শীর্ষ পরিষদের মধ্যেই একজনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে। বোঝা গেল? এবার আমাদের মূল যে কেন্দ্রীয় যে লিডারশিপ স্ট্রাকচার, সেটা ব্যালেন্সটা কিরকম? যেরকম সাধারণ সম্পাদক কোনো অর্ডার ইস্যু করতে পারে না যে এই করো, পারে না। শীর্ষ পরিষদ যেহেতু তারা ১১ জন, তারা একটা সিদ্ধান্ত নেবে যে এই করা উচিত। সাধারণ সম্পাদক সেটা হ্যাঁ বলতে পারে বা না বলতে পারে। ভেটো পাওয়ার। বলছি, হ্যাঁ বললে তো মিটেই গেল, না বললে আবার বিবেচনা করতে হবে। কিন্তু শীর্ষ পরিষদ ধরো বলছে না, তারাই ঠিক, তখন সাধারণ সম্পাদক এবং শীর্ষ পরিষদ তারা এটা ওই জাতীয় সংগ্রাম পরিষদে পাঠাবে যে তোমরাই বলো কারা ঠিক, মানে কোনটা আমার হবে। একটা মানে সিস্টেমটা এরকম মনে হচ্ছে যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি যেমন ক্ষমতা ভোগ করে, সাধারণ সম্পাদক সেই তফাৎ ক্ষমতা ভোগ আছে, করে। রাজ্যপাল কোনো নির্বাচিত কেউ না, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক নির্বাচিত। না পাওয়ার মানে হ্যাঁ, এই কারণে তো বিরাট আলাদা, সেই কারণে তো বিরাট আলাদা না, পাওয়ার শুরু দেখলে তো এই কারণে তো সত্যি তো এসবের এই রাজ্যপালের সব পাওয়ার পাওয়ার আছে কেন, যে কার দ্বারা নির্বাচিত।
সাধারণ সম্পাদককে বাংলা পক্ষর 101 সদস্য বিশিষ্ট জাতীয় সংগ্রাম পরিষদ যারা কিনা সদস্যদের দ্বারা নির্বাচিত, তারাই পাওয়ার টু হ্যাঁ বা না বলার পাওয়ারটা দিয়েছে। তারা শীর্ষ পরিষদের 11 জন সদস্যকে প্রস্তাবনা করার পাওয়ারটা দিয়েছে। তাহলে সাধারণ তো একে সম্পাদকের এটা আলাদা পাওয়ার করে কে কোনো দিয়েছে? ক্ষমতা নেই? হুম, একদমই না। আমাদের কাছে আমাদের জেলার যারা প্রতিনিধি, যারা জাতীয় সংগ্রাম পরিষদ আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ। কারণ সাধারণ সম্পাদক হোক বা শীর্ষ পরিষদ হোক, কোন সিদ্ধান্ত বহাল থাকবে এটা সাধারণ সম্পাদকও ঠিক করে না, এটা শীর্ষ পরিষদও ঠিক করে না। এটা আমাদের 101 সদস্য যে জাতীয় সংগ্রাম পরিষদ তারা ঠিক করে। এটা একটা দিক গেল। ঠিক আছে? এছাড়া আমাদের এই যে ইলেকশন তার মানে বুঝতে পারছি এর মধ্যে প্রচুর ইলেকশন ফিলেকশনের ব্যাপার আছে। বুঝতে পেরেছ? আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। শৃঙ্খলা রক্ষা কমিটির লোকেরা কোন রকম এইসব পদ ফদে থাকতে পারবে না। কোন মানে কোন নির্বাচিত পদ টদ এগুলোতে থাকতে পারবে না। এছাড়া আমাদের শীর্ষ পরিষদে ধরো তোমার দপ্তর সম্পাদক আছে। ঠিক আছে? হুম। অর্থ বিষয়ক, এবারে ফাইন্যান্স দেখার, এরকম নানা রকম সামাজিক মাধ্যম, তার কমিটি, সেগুলোতে যেরকম থাকে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আমি যেটা বলতে চাই যে আমাদের এটা লিখিতভাবে আছে আপনাদের হ্যাঁ, কাছে হ্যাঁ, হ্যাঁ, সংবিধানে এটা একদম, দেওয়া একদম, আছে। একদম, একদম লিখিত সংবিধান, লিখিত সংবিধান। এবং সেগুলো আমাদের ২-২.৫ বছর অন্তর মাঝে, মাঝে ৩ বছর যদি অর্থ ইয়েও তুমি একটা তো তুমি গেছো যে আমাদের জাতীয় সম্মেলন যেটা হয়, সেই জাতীয় সম্মেলনের প্রাক্কালে কিন্তু এই যে ধরো একটা জাতীয় সম্মেলন হলো, একটা জাতীয় সম্মেলন হলো। মাঝের সময় অভিজ্ঞতার আলোকে যে আমরা সংগঠন চালাতে গিয়ে বুঝি যে সংবিধানটা একটু এই বদল দরকার। তুমি জলে না নামলে সাঁতারে আসলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে না। তখন সেগুলো জমা হয়ে ওই জাতীয় সম্মেলনের আগে তখন যেহেতু সব সদস্যর সম্মেলন ওটা ওখানে পাস করানো হয়। বা ফেল করতে পারে। বাংলা পক্ষের এখন মোট সদস্য মানে যেটা আপনারা সহযোগী সদস্য বললেন, তারপরে যে সদস্যতা দেন, মোট সদস্য কত রয়েছে? এইটা আমাদের ব্যাপার। বাঙালি জানবে না? হুম? বাঙা ঢুকে পড়ুক বাং সঙ্গে, সঙ্গে বাঙালিরা দেখবে। জানবে না? সদস্য হয়ে যাক সঙ্গে, সঙ্গে জানবে। আমার এই ফুল ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে? আমি বাংলা পক্ষকে বাঙালি ততটা শুধু বিশ্বাস করে না, ভালোবাসে এবং তার এই আমাদের কাঠামোটি আমি এক্সপোজ করলাম কেন? এটা বোঝাতে যে তুমিও এসো। আমাদের শক্তি কোথায়, কতটা, কি বিষয় একটা বড় আমি তো কেন বলছি বলতো সংখ্যাটা আমি তোকে বলছি। ১ম কথা হচ্ছে সংখ্যাটা বেশ কয়েক হাজার। ফার্স্ট অফ অল আমি এইতে বলবো। বেশ কয়েক হাজার মানে ১,১০০ না। ওকে? কিন্তু আমি এর জেলাওয়ারি ডিস্ট্রিবিউশন আমি দেব না। এটা বাংলা ও বাঙালির সংবিধান শত্রুদের সভায় বিরুদ্ধে বাংলা পক্ষ না, রয়েছে নেই। আমি ২৯৪। বলবো ১০০ এবার আবার এটা বাইরে এরকমভাবে বলা উচিত না। ১৮০ টা আমরা সাংগঠনিক কেন্দ্র থেকে মনে করি আছে। আর তুমি যদি বাংলা পক্ষর নানা জেলা সংগঠনের দাবিগুলি আমাদের কাছে যেগুলি আসে সেগুলি যদি ইয়ে করো, তাহলে সংখ্যাটা ২১০ র মধ্যে যায়। ৩০ টা হচ্ছে ওই আছে নেই। ওটা আমি কনজারভেটিভ ভাবে বলবো, তারা লিবারাল ভাবে বলবে। করে একটা আ একটা বাড়িয়ে দেখার, কমিয়ে দেখার একটা ব্যাপার আছে না? আমি বলব ১৮০ অ্যারাউন্ড, তারপরে ২১০, কিন্তু এইটা হচ্ছে মূল জায়গা। কেন বলছি না ধরো আমি এক্ষুনি বলতাম আমাদের পশ্চিম বর্ধমানে এতজন, কুচবিহারে এতজন। আমরা আমাদের পুরো স্ট্রেংথ এতভাবে এইসব শত্রুদের সামনে তুলে ধরবো না। কেউ তুলে ধরে? ধরো একটা যুদ্ধ হচ্ছে। আমার এই ব্যাটালিয়ন এখানে এতগুলো লোক আছে, ওই ব্যাটালিয়নে অতগুলো লোক আছে। ঠিক আছে? সামনে জিজ্ঞেস করো, কেন, কেন? আজকে ভারতীয় সেনার কোন সেক্টরে কতগুলো লোক কিভাবে আছে সেটা পাকিস্তানকে এইভাবে বলবো আমি? বাংলা পক্ষের কি লোকদের কি ট্রেনিং দেওয়া হয় কোনো? মানে আরএসএস এ আমরা দেখি সকালবেলা লাঠি, হাফ প্যান্ট ইত্যাদি, ইত্যাদি ট্রেনিং থাকে। বামপন্থীদেরও অনেক সময় ক্লাস ইত্যাদি, ইত্যাদি। বাংলা পক্ষের আলাদা কোনো ট্রেনিং থাকে সদস্যদের? না আমরা লাঠি সোঁটার ট্রেনিং আমরা দিই না। ঠিক আছে? বাংলা পক্ষর অনেক সদস্যই ধরো সকালে মার্শাল দৌড়ানো। ট্রেনিং বা তোমার ধরো ওই নানা রকম শরীরচর্চার সঙ্গে যুক্ত। ঠিক আছে? আ সেটা মানে আমাদের কোনো অফিসিয়াল কোনো মানে সকলকেই সকালে উঠে ওই হয় না? আমি সব দেখি সব
এখানে ব- 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 মানে আমি তো রোগা নই কোনো দিক থেকে, ঠিক আছে, কিন্তু আমার থেকেও ডবল ডবল চেহারা সব অবাঙালি সব, তারা নাকি সব এই করছে, এবং এরা নাকি সব কি পাকিস্তান চীন বাংলাদেশ আক্রমণকে এরা নাকি বাঁচাতে যাবে, তাই নিয়ে লাঠি পাটি নিয়ে ঘোরাচ্ছে। মানে একটা জোকসের একটা সীমা আছে, যাই হোক সেটা অন্য কথা, আমি অন্য কোনো জিনিস এই হতে। হ্যাঁ, আমাদের আদর্শিক ক্লাস হয়, আদর্শিক ক্লাস হয় নিয়মিত, আমাদের আদর্শিক ক্লাস হয়। আদর্শিক ক্লাসেরও নানা স্তর আছে। তোমার ধরো একটা শর্ট ক্যাপসুল আছে, যেটা সকলকে জানতে হবে। আরেকটা একটু আহ, দীর্ঘতর গভীরতর বিষয়টা রয়েছে, যাতে কিনা এইখান থেকে আমরা ওই শর্ট ক্যাপসুল পড়ানোর টিচার গুলো পাই। বিভিন্ন জেলায় তো আদর্শিক ক্লাস হচ্ছে, তো সে পড়াবে কে? মানে ততজন তো টিচারের সংখ্যা, সংগঠন যত বাড়ছে টিচারের সংখ্যাও তো বাড়তে হবে, আদর্শিক টিচারের। আমাদের আদর্শ বিস্তার কমিটি রয়েছে, আমাদের আদর্শিক ডকুমেন্ট রয়েছে, সেটাও কোনো সিক্রেট কিছু না। আমরা কোনো রকম এই মানে কোনো গুপ্ত ফুপ্ত, ইনফ্যাক্ট বাংলা পুকুর আদর্শিক ক্লাস মাঝে তো প্রপোজাল হয়েছিল যে অনলাইনেই হোক, ঠিক আছে, সকলে শুনুক। প্রবলেমটা হচ্ছে যে আমাদের একটু অ্যাটেন্ডেন্স নেওয়ারও বিষয় রয়েছে, যে মানে কে এলো না, এই বিষয়গুলো, ঠিক আছে, কারণ এগুলো আমরা যথেষ্ট স্ট্রিক্টলি মেনটেন করি, এবং এতে খুব সুবিধা হয় জানো তো। আহ, বাংলা পক্ষর আদর্শ যেহেতু বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক, এবং এক অর্থে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, তুমি বিভিন্ন ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছো বাংলা পক্ষ যেভাবে বলে, যেরকম আপনি এই নির্বাচনে কাকে সমর্থন করছেন, এই প্রশ্নগুলি যখন করা হয়, আমাদের কিন্তু একটা মেকানিক্যাল অঙ্কের মতো উত্তর থাকে, কারণ এই অঙ্কটা আমাদের আদর্শ থেকে নিঃসৃত, ঠিক আছে। তো এই বিষয়গুলো বুঝে গেলে প্রথম দিকে আমরা যেটা হতো আদর্শ বিস্তার ক্লাসের আগে, যে সহযোদ্ধারা নানা জায়গায় নানা প্রশ্ন ফেস করে ফোন করতো নানা লোককে, ঠিক আছে। আদর্শ বিস্তার ক্লাস শুরু হবার পর থেকে কিন্তু ফোনগুলো কমে গেছে, এখন সহযোদ্ধারা গ্রাউন্ডেই তারা করতে পারছে, এবং যেটা খুব ইন্টারেস্টিং, এখন নানা জেলায়, আমি দুটো জিনিস বলবো, একটা তোমারও অভিজ্ঞতা আছে, আরেকটা আমাদের নানা জেলায়। তোমার অভিজ্ঞতা দিয়ে শুরু করি। আমি অন্য কোনো দলকে বা কোনো সংগঠনকে ছোট করার জন্য বলবো না, বা যে সাংবাদিকই বাংলা পক্ষর কোনো বড় জমায়েত, হাজারের আপ 2000-এর আপ লোকজন রয়েছে যেসব জায়গায়, আমাদের মহাসমাবেশ যেখানে হাজার হাজার লোক ছিল, র্যান্ডাম লোককে ধরে একটা প্রশ্ন করুক, সে একরকম আদর্শ ভিত্তিক উত্তর দিয়ে দেবে। এটা একটা অদ্ভুত গর্ব আমাদের, এমনি এমনি হয়নি। এক তো হচ্ছে যে বাংলা পক্ষ যে আসছে সে অলরেডি একটা মেন্টালিটি নিয়ে আসছে, ঠিক আছে, আমরা একদম ওই ঝাঁকের কই ঢুকছে এরকম না, সে তার মন তৈরি হয়ে আছে। তারপরে সাংগঠনিক আদর্শ শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। এর মিক্সচার একদম তুমি যে কারণে যারা পাও একদম স্পষ্টভাবে একদম নীতি নীতি বলে দিতে পারো, ওই রকম পাওয়া যায় না, কেন এসছেন জানি না, ঠিক আছে, এদিকে কোন দিকে মিটিং হবে সেদিকে, এরা বাংলা পক্ষ মিটিং কখনো পাবে না। এত ঝাড়াই বাছাই বাছাই করার জন্যই কি কারণ আমরা আপনাদের শক্তিটা অনেকটা মানে একটা নির্দিষ্ট একটা মানে বেড়া জালের মধ্যে মানে একটা সীমিত আকারে রয়ে গেছে? এই যে যেটা বললে, প্রথম কথা হচ্ছে যে আমি বললাম, আমি যে কয়েক হাজারের কথা বলছি সেটা সদস্য ঝাড়াই বাছাই করে, এর মধ্যে সহযোগী সদস্য সমর্থক, ঠিক আছে, এটা নয়। এই যে এত বড় একখানা সমাবেশ করলাম আমরা, ঠিক আছে, লাখ লাখ টাকা লেগেছে, হুম। একদম লাখ লাখ টাকা লেগেছে, কি সদস্যরা দিয়েছে, আমরা পকেট থেকে দিয়েছি তা তো না, অসংখ্য সমর্থক পয়সা দিয়েছে, অসংখ্য সমর্থক পয়সা দিয়েছে, ঠিক আছে, অসংখ্য সমর্থক আসতে পারেনি, তারা করেছে। তুমি ভেবে দেখো যে বাংলা পক্ষর পেজ থেকে, মেন একটা থেকে, বাংলা পক্ষর পেজ গুলো থেকে আমি শুধু দেখলাম যে আহ, সাধারণ সম্পাদক হিসেবে আমার ভাষণ, শীর্ষ পরিষদ সদস্যদের ভাষণ, জেলা সম্পাদকদের ভাষণ, মানে সেদিন মহাসমাবেশে যা যা টোটাল ভাষণ হলো, আহ, মোটামুটি 15খানা পেজ আমাদের সামাজিক মাধ্যম কমিটি সেদিন রিপোর্ট দিল, আমাদের পেশ হলো রিপোর্ট। প্রায় 7-8 মিলিয়ন ভিউ আছে, 7 মিলিয়নের একটু অধিক, এটা কম কথা না। একটা জাতীয় সংগঠনের, এবং তার মধ্যে ধরো এইসব এই পাইয়ে দেব ওই দিয়ে দেব, ঠিক আছে, হিন্দু মুসলমান এইসব করা নেই, টিভিতে এবিপি রিপাবলিক এরা এড়িয়ে চলে যাদের,
এরকম একখানা সংগঠনের মহাসমাবেশ, ঠিক আছে? সেটা বাংলায় প্রায় ১ কোটি মানুষ দেখছে। এতে একটা মানে আছে। ১। আর দ্বিতীয় কথা, তুমি যদি বলো যে এই যে এত যে কাঠামো-ফাটামো এগুলো যেগুলো শুনলে, এগুলো শুনে যদি মনে করো এটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে বিষয়টা। আমরা কিন্তু এই সংগঠনকে বাঙালি জাতির এই যে আমাদের শরীর আছে না, বডি, তাতে কেউ মনে করতেই পারে যে এই হাড্ডি-গুড্ডিগুলোর কি দরকার? কেন রেস্ট্রিক্ট করে দিচ্ছে। দেখো এর বেশি যাচ্ছে না, হাড্ডি আছে বলে। এই হাড্ডি যদি না থাকতো এটা এত অব্দি চলে আসতো আমার আঙুলটা। তাই না? হুম। প্রশ্নটা হচ্ছে এটাই হচ্ছে কাঠামো। বাংলা পক্ষ হচ্ছে বাঙালি জাতির একটি ঐতিহাসিক অস্ত্র এবং সেই অস্ত্রর মূল যে কাঠামো সেটা হচ্ছে এই সংগঠনের কাঠামো। এই লড়াইয়ের দীর্ঘকালীন প্রজন্মান্তরে স্থায়িত্বের জন্য আমরা বাংলা পক্ষর এই কাঠামো তৈরি করেছি। আরে এত কাঠামো রয়েছে, এত আ নির্বাচন রয়েছে সেটা দিয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণ করেন। শীর্ষ পরিষদ সদস্য ১০১ জনের কমিটি, জেলা আলাদা, আলাদা নির্বাচন রয়েছে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন বারংবার সাধারণ মানুষের মধ্যে ওঠে, বিভিন্ন সমর্থকদের মধ্যেও, সহযোগী সদস্যদের মধ্যে ওঠে কিনা আমি জানি না। কিন্তু সমর্থকদের মধ্যেও এই প্রশ্নটা ওঠে যে, বাংলা পক্ষের কোনো সিদ্ধান্ত চট্টোপাধ্যায়ের অপছন্দ হলে সেই সিদ্ধান্ত গৃহীত হবে না বা সেটা করা হবে না, এমনটা কি হতে পারে? মানে অবশ্যই গর্গ চট্টোপাধ্যায় চাইছেন আমরা আ নির্বাচন কমিশনের দিকে যাবো। আর বুঝতে ১০০ পারছি, ১০০ জন বুঝতে বাকি পারছি। ১০০ জন চাইছেন যে না আমরা আমি কালীঘাটের দিকে যাবো। আমি বুঝতে সেটা পারছি, কোনদিন কি সম্ভব? আমি বুঝতে পারছি। আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে বা সিদ্ধান্ত শেষ অবধি কি হবে এটার যে আ রোজকার যে সর্বোচ্চ যে জায়গাটা সেটা হচ্ছে শীর্ষ পরিষদ যে ১১ জন আর সাধারণ সম্পাদক এদের একসাথে মিটিং হয়। রোজ দিনে ৫-৬ বার। শুনলে আমার খুব অদ্ভুত লাগবে। আমরা প্রচন্ড ডাইনামিক সংগঠন সেদিক থেকে। ঠিক আছে? আ মানে এবার ধরো আমার একটা ১ম এ মতামত থাকলো যে এটা এরকম হওয়া উচিত। এই শীর্ষ পরিষদ সদস্যরাও কিন্তু মতামত দেবে এবং তার মধ্যে যুক্তি যদি একজনের মাইনরিটিও হয় যে একজন সে বলছে যুক্তিটা। আমরা যেহেতু এই সংগঠনটা এখনো নিজেদের স্বার্থের মতো পাকে ঢোকেনি, ওই যুক্তি দিয়ে টার্ন ওভার টার্ন হয়। ফলে এই যে বললাম না যদি শীর্ষ পরিষদের সঙ্গে আহ, সাধারণ সম্পাদকের মতের অমিল হয় তাহলে জাতীয় সংগ্রাম পরিষদে যাবে কথাটা বললাম তো ফাইনাল সিদ্ধান্তের জন্য এখনো পর্যন্ত একবারও হয়নি। না, আমার প্রশ্নটা তো দেখে তার আমি আরেকটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে, ধরুন আপনি কোন একটা সিদ্ধান্ত দিলেন, বাকি যে শীর্ষ পরিষদ কমিটি রয়েছে সেখানে বিষয়টা কেউ, এইভাবেই হয় না আমি এই না কারণেই আমি এই বলছি। সাংগঠনিক কাঠামোর মধ্যেই হ্যাঁ যেতে চাইছি না। কাঠামো তার আগেই যে না গর্গ চট্টোপাধ্যায়ের বিরোধিতা করবে এমন কেউ বাংলা পক্ষে আছে? ন্যায্য থাকলে অবশ্যই বিরোধিতা করবে, এটাই তো বাঙালির চরিত্র। ন্যায্য কথা যদি থাকে পৃথিবীতে প্রতিটি জ্ঞানের প্রতিটি যুক্তির শেষ পরিমাপ আমি হতে পারি না বাট কোনো ব্যক্তিই হতে পারে না। কোনো কেউ ভগবান নয় সব কিছু ভাবছে সব কিছু কারেক্ট তার, ঠিক আছে? সেটা দাপট হতে পারে, সেটা দাবিয়ে দেওয়া হতে পারে, হুম। সেটা বলতে না দেওয়া হতে পারে, সেটা শক্তির সাময়িক আস্ফালন হতে পারে, কিন্তু সেটা কথাটা আছে না যে সত্য শিব সুন্দর, তাই না? সেটা সেটা হবে না। তো আমরা যেহেতু বাংলার নবজাগরণের আলোকে তৈরি একটি সংগঠন যেখানে যুক্তিনিষ্ঠতা তথ্য নির্ভরতা এগুলো একদম মৌলিক, এগুলি একদম মৌলিক ব্যাপার। এগুলো থেকে হ্যাঁ অবশ্যই আমি সবকিছুতে কারেক্ট সব সময়। সেই কারণে তারা শীর্ষ পরিষদ না, আপনাকে না ১১টা শুনতে ভিউ। হয়েছে এরকম হয়েছে? আপনি কোনো কিছু হ্যাঁ চেয়েছেন কিন্তু সেটা হ্যাঁ হয়নি। হ্যাঁ হ্যাঁ চেয়েছে। তারপর এটা হ্যাঁ না এরকম তো নয়, আরে এটা কিরকম, না 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 এবার কেন না সেই সেই যে নিজেদের মধ্যে আলাপের যে পরিসরটা সেটাই হচ্ছে আমাদের নেতৃত্বের মিটিং, সেটা ছাড়া তো হবে না যে হ্যাঁ না ইয়েস নো ভোটিং, ব্যাপারটা এরকম মেকানিক্যাল না। ব্যাপারটা একদমই হচ্ছে নিজেদের কাছে স্পষ্ট হওয়া, নিজেদের কাছে আরো স্পষ্ট হতে থাকা। গর্গদা, আর একটা বিষয় জানতে চাইবো এখানেই যে আপনাদের সংগঠনে, মানে যে কোনো সংগঠন আমরা দেখি যে বাঙালিতে, আপনি এই সংগঠনটাও অনেকটা সেরকম ভাবেই তৈরি হয়েছে, ২০-৩০ জন মিলে প্রথমে আপনারা মিটিং করলেন, সংগঠন করলেন।
বাঙালির মধ্যে একটা এমন ধারণা রয়েছে বলে খুবই বলা হয়। হয়তো অন্য জায়গাতেও রয়েছে। যে ১০ জন হয়ে গেল একটা সংগঠন করলাম, ১০০ জন হয়ে গেল একটা পলিটিক্যাল পার্টি করলাম, একজন সভাপতি, একজন সম্পাদক ইত্যাদি, ইত্যাদি। এবং তার ৩য় দিনের মাথায় গিয়ে সেই সংগঠনে একটা ফাটল দেখা যায়। দুজনের মতের মিল থাকে না বা যারা নেতৃত্বের স্থানীয় যারা থাকে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদির ফলে ওটা ভাগ হয়ে গিয়ে আবার নতুন দুটো সংগঠন হয়ে যায়। বাংলা পক্ষে এরকম দিন এসছে বা এরকমটা কখনো হয়েছে যে ফাটলের মুখে দাঁড়িয়ে আছে বা ভেঙেছে সেখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা সংগঠন হয়েছে? হুম, দেখো যে কোনো সজীব সংগঠন, ঠিক আছে? যে কোনো সজীব সংগঠনের মধ্যে এই জিনিসটি থাকবে। যেরকম ধরো একদম মৃতপ্রায় যে সংগঠন, তার মধ্যে কি কোনো দ্বন্দ্ব-টন্দ্ব হয়? কিছুই হয় না। মৃত মানুষের যেরকম কোনো রোগ হয় না, মৃত মানুষের কোনো রোগ হয়, তাই না? জীবন্ত মানুষের রোগ হয়। একই রকমভাবে আমি বলব যে, যেকোনো একখানা বিশেষ করে যে সংগঠন বাড়ছে, সেখানে নানা রকম ক্ষোভ, দ্বন্দ্ব ইত্যাদি মানে এবং আমরা তো মানুষ দিয়েই তৈরি, ঠিক আছে? সেখানে অ্যাম্বিশন, ইচ্ছা, অনিচ্ছা, ও কেন, আমি আমি কেন না, মানে এরকম সব রকম থাকবে। এর গ্রুপ, ওর গ্রুপ। এটা শুধু বাঙালি বলে নয়, বিশ্বে, বিশ্বে, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে বাংলা পক্ষ তো এটা প্রথম দিকে একটু মানে আমি কেরম ভাবে বলতো, দুটো অন্যভাবে বলি। দুটো উদাহরণ দিয়ে বলুন। দুটো মূল জায়গা থেকে বলছি। আমি কোনো ব্যক্তি, আমি এগুলো না, কারণ একটা হচ্ছে ধরো প্রথম দিকে কেউ ধরো যুক্ত হচ্ছি, কিন্তু এটা আসলে যে ৯ মাসে ৬ মাসে একবার সাইনবোর্ডে বা কোথাও বাংলা লেখা আছে কি নেই সেটা নিয়ে গিয়ে একটা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে এসেই বেশ বাংলা বাঙালি করছি, তার থেকে যখন সময়ের ডিমান্ডটা বাড়তে থাকলো, ঠিক আছে, তখন যারা ধরো কেউ কেউ যে প্রথম দিকে ১০ জনের একজন, সে ধরো কিন্তু পরের দিকে ১০০ জনের একজন বটে, কিন্তু ২০ জনের একজন নয়। বোঝা গেল? একটু পিছিয়ে পড়লো হয়তো গুরুত্বের জায়গা থেকে, মুখ যে কথাগুলি বলা হয় এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। অ্যাম্বিশন, এই ধরনের অ্যাম্বিশন কিন্তু কোনো খারাপ জিনিস নয়। অ্যাম্বিশনই আমাদের কিন্তু জীবনে, ঠিক আছে, ঠেলে নিয়ে যায়। কিন্তু আমাদের একটাই কথা সংগঠনে থাকে, অ্যাম্বিশন যেন সংগঠন বিরোধী না হয়ে ওঠে। ঠিক আছে? সেই কারণে আমাদের নানা সময় নানা লোককে বহিষ্কার করতে হয়েছে। এই প্রক্রিয়া তো চলতেই থাকবে। এগুলো যেকোনো একখানা আমরা জাতীয় সংগঠনের মধ্যে এরকম ধরনের শুদ্ধিকরণ প্রক্রিয়া সবসময় চলবে। এটা কোনো বড় বিষয় না। ঠিক আছে? বড় কথা হচ্ছে যে আমরা যেটা মেইনটেইন করি, শুদ্ধিকরণ হোক, কিন্তু আমরা কখনো তাদের এগেইনস্ট এ কিছু বলবো না। তার কারণটা হচ্ছে যে এই অন্য বাঙালি ছাড়াও অনেক বেশি শত্রু রয়েছে আমাদের। আমরা আমাদের পুরো এনার্জিটা সেখানে দেব। মানে আমরা দেখেছি যে বামপন্থীদের বিভিন্ন রাজনৈতিক দল ভেঙে 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 এত টুকরো হয়েছে যে পরে বামফ্রন্ট করে তার তার বাইরেও এতগুলো বাম মানে রাজনৈতিক দল রয়েছে যার নাম হয়তো সবগুলোর নাম আমি আহ, এই কংগ্রেসও। রাজনীতি করার মানে রাজনীতি খবরের মধ্যে থাকা সত্ত্বেও আমি সব নামটা এখনো না, জানি না, না। না, এই কথাটাও কিন্তু ভুল। কংগ্রেস কত ভাগ হয়েছে বলো তো? অনেক। তৃণমূলটাই কংগ্রেস। হ্যাঁ। ঠিক আছে? তোমার কোন সব দলই তো প্রায় কংগ্রেস থেকে এসছে। বিজেপিটাই তৈরি হয়েছে জনতা পার্টি থেকে, তাই না? এই লালু প্রসাদ আর এই বিজেপি একই দলে ছিল, অনেকে জানে না, ওটা তো মধ্যে ভাগ হয়েছে। তার আগে নেহরুর সবাই মন্ত্রী এক্স্যাক্টলি। কে কে ছিলেন সেটা সেটা অনেক ছিল, ফলে এটা কোনো বড় ব্যাপার না। প্রশ্নটা হচ্ছে যে তারা তাদের যে যে দায়িত্বে তারা, সে একটা মূল সংগঠন তো থাকে, ঠিক আছে, তার নানা রকম সেখান থেকে নানা লোককে, মানে যাই হোক, আমি কোনো আহ, সংগঠনের নীতি আদর্শের সঙ্গে না থাকলে সেটাকে থাকা রাখা যায় না। এতে সংগঠনের ক্ষতি তো হয়নি কখনো। ইনফ্যাক্ট যেটা হয়েছে যে আগে বরং আমরা, যেহেতু সংগঠনও ছোট ছিল, ফলে আমরা নানা রকম তোমার ধরো আহ, সাংগঠনিক তোমার ধরো শৃঙ্খলা ভঙ্গটা আমরা অনেকটা স্টেপ ঠেপ কম নিতাম, সংখ্যাই কম।
আমরা সংখ্যায় যত আমাদের শক্তি বেড়ে গেছে, আমরা এখন স্টেপগুলো একদম নিয়ে নিই। ফলে আমাদের ধরো আ আ মানে গত বেশ কিছু সময় আমরা এরকম কোনো ফেসই করিনি। দাদা আপনি শুরুতেই যে কথাটা বলছিলেন যে বাঙালির এমন একটা জায়গা দরকার ছিল যেখানে সে এসে বলতে পারবে আমি বাঁচতে চাই। এরকম কোনো জায়গা ছিল না। মানে কোনো অফিস ছিল না যে তৃণমূলের ঝান্ডা যেভাবে নিচ্ছে, বিজেপির ঝান্ডা নিচ্ছে, এভাবে বাঙালি জাতীয়তাবাদের কোনো পতাকা তুলে নেবে। কিন্তু আমরা বাঙালি বলে একটি রাজনৈতিক দল এই বাংলায় দীর্ঘ সময় ধরে রয়েছে। আহ, ত্রিপুরায় তাদের শক্তি রয়েছে, এই বাংলায় আনন্দমার্গী বিভিন্ন ইতিহাসও আমরা বাঙালির নামের সঙ্গে রয়েছে একটা রাজনৈতিক দল। একটা দল তো ছিল ঝান্ডা ধরলে তো সেখানে গিয়েও ধরা যেত। আ আমরা বাঙালি আ দলটি সেটা বাঙালির অধিকারে নানা জিনিস বলে। ঠিক আছে? এবং করেও। তাদের প্রতি আমাদের একটা ভ্রাতৃপ্রতিম একখানা সম্পর্ক রয়েছে। তারা যখন নানা জায়গায় তাদের নেতৃত্ব সমস্যায় পড়েছে, আমরা তখন তাদের সংহতি বার্তা জানিয়েছি। দেখা সাক্ষাৎও হয়েছে আমাদের। আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে, তুমি একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেরকম ধরো একটা কনসেপ্ট আছে আ যে কি বাঙালিস্তান বলে তাদের একটা কনসেপ্ট আছে। আমরা এগুলোর সাথে এগ্রি করি না। ঠিক আছে? আমরা খুব স্পষ্টত ভারতে বাঙালির সংগঠন। ভারতের বাইরে যখন কোনো কিছু ম্যাপ হোক, ফ্যাপ হোক এইসব করে যুক্ত হয়ে যায়, তখন আমরা সেরকম কোনো জিনিসের সঙ্গে সম্পৃক্ততা আমরা একদমই রাখি না। কিন্তু তারা ভারতে যখন যদি নিয়ম অনুযায়ী যে ভোটে লড়ে, ফর এক্সাম্পল আমরা যখন এই যে বলি যে বাংলার যে দলগুলি, সে সিপিএম হোক, তৃণমূল হোক, ঠিক আছে? কংগ্রেস হোক, এসইউসি হোক, তার মধ্যে আমরা বাঙালিও তার মধ্যে এরকম একটা রেজিস্টার্ড দল। এটা তো কোনো ব্যান্ড অর্গানাইজেশন না। ঠিক আছে? তারা অনেক অত্যাচারেরও সম্মুখীন হয়েছে। কিন্তু আমরা যেরকম আদর্শ আবার বাস্তবতা এই সব কিছু নিয়ে বাঙালির এবং বিশেষ করে বাঙালির এই ভয়ঙ্কর সংকটের সমাধানের পথটি তথ্য নির্ভরভাবে বিশ্ব দর্শনের আলোকে রাজনৈতিক স্পষ্ট সর্বজন যার সঙ্গে সম্পৃক্ত হতে পারে এরকম একটা রাজনৈতিক আদর্শের কিছু আমরা পাইনি। আরে পেলে তো জয়েনই করে যেতাম, তাই না? পেলে যদি এটা সিপিএম কে দিয়ে হতো, এটা যদি তৃণমূলকে দিয়ে হতো, আমরা কেন এসব করতাম, তাই না? বরং আমরা বাঙালির এই কথাটা এর মধ্যে বলছি না, যদিও আমরা বাঙালির এমনও আহ, আহ, বর্ষিয়ান নেতৃত্ব যারা রয়েছে, তারা ইনফ্যাক্ট এই বাংলা পক্ষর এই উত্থান থেকে যথেষ্ট খুশি। ঠিক আছে? তারা বলছে বাহ, তোমরা তো, এটা তো সকলেই বুঝতে পারে এখন, ঠিক আছে, বাংলা পক্ষ যে লড়াইটা লড়ছে। কিন্তু আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, ঠিক আছে, এদের এখান থেকে নানা লোকজন বলে একটা পার্টি করি তো, জানো তো, তা না হলে খুব ইচ্ছে করে তোমাদের ওগুলোতে যাই। এটা কম কথা না। ওই আমি বাঁচতে চাই, এরাও বাঁচতে চায়। এরা দল করে তাও বাঁচতে চায়। আর আমরা দলে গিয়ে বাঁচবো, এটা হতে পারে কখনো? এতক্ষণ আমরা কথা বললাম গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা পক্ষের সাংগঠনিক কাঠামো, ইতিহাস কিভাবে তৈরি হলো ইত্যাদি বিষয় গর্গদা স্পষ্ট করে বলেছেন। আরো অনেক কথা বাকি, কারণ এর পরে বর্তমান বা ভবিষ্যৎ বাংলা পক্ষের যে লক্ষ্য সেই নিয়েও আমরা আগামী দিনে কথা বলবো। যেহেতু দীর্ঘ সময় আমরা কথা বলেছি, প্রায় 1 ঘন্টা হতে চললো, এই আলোচনা চলছে, তাই পরবর্তী কোনো সময়ে আবারও আমরা গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো এবং তার থেকে বিভিন্ন ছোট ছোট স্মৃতি, বাংলা পক্ষ বা এই সংগঠন তৈরি হওয়ার সঙ্গে যে স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে সেই স্মৃতি সম্পর্কে গর্গ চট্টোপাধ্যায়ের কাছ থেকে জানবো। তার যে সহযোদ্ধারা রয়েছেন তাদের সঙ্গে কিভাবে আলাপ হলো, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, রণকৌশল কি রয়েছে। অবশ্যই সবটা তো বলবে না, কারণ কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সবটা কিন্তু বলেনি। কারণ গর্গ চট্টোপাধ্যায়ের ভাবনা হচ্ছেন যে শত্রুপক্ষকে রণকৌশল সম্পূর্ণটা জানানো যাবে না, যতটা জানানো জানানো যায় ততটা অবশ্যই অনেকটাই বলা হয়েছে। দুর্জয় বাংলাকে অবশ্যই দুর্জয় বাংলা জানাবেন। বলে অনেকটাই বলা হয়েছে। এবং আগামী দিনে আমরা সেই নিয়ে একটা এপিসোড অবশ্যই করব। দাদা আপনি সময় দিলে অবশ্যই অবশ্যই। সেটা থাকবে। শেষ করবো আজকের এই অনুষ্ঠান। এতক্ষণ সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুর্জয় বাংলার প্রতিটি দর্শককে বলবো যে এক তো এই যে এপিসোডটা দেখলেন, একবার ভাববেন যে আশপাশে নানা দল সংগঠন দেখেন, তার সঙ্গে কোনো ফারাক বুঝলেন কিনা। এক, আমি ফারাক আছে কি নেই অ্যাডভাইসমেন্ট করতে চাই না। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা বলবো,
শুধু এই বাংলা পক্ষর কথা নয়, বাঙালি আ মালিকানাধীন YouTube চ্যানেলগুলো দিয়ে নিজের চেতনা তৈরি করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। দুর্জয় বাংলা সহ। আর এখানেই একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই দুর্জয় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্ট বক্সে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আর্থিকভাবে দুর্জয় বাংলার পাশে থাকার জন্য স্টার বা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকতে পারেন। অনেক, অনেক ধন্যবাদ আপনারা যারা দেখছেন এই ভিডিওটি।